গাইবান্ধা বা রাজশাহী ওইসব অঞ্চল থেকে বাসের বক্সে করে ছাগল ভেড়া এগুলো ঢুকিয়ে নিয়ে এটা ক্রুয়েলটি টু অ্যানিমেল। আবার অ্যানিমেল ওয়েলফেয়ার ল এখানে কি হচ্ছে, এখানে অ্যানিমেলটা ওখানে ভিতর থাকলে তার হিটে অনেকগুলো অ্যানিমেল একসাথে আছে, হিট আছে, হিটে স্ট্রোক করে মারা যাবে, তারপর হচ্ছে সাফোকেশন হয়ে মারা যাবে, তাহলে এখানে তার অধিকার। এখন অ্যানিমেল শুধু পালার জন্য পালে না, এটা একটা বিজনেস। আমরা অ্যানিমেল প্রোডাকশনের জন্য পালি, রিপ্রোডাকশনের জন্য পালি, রিক্রিয়েশনের জন্য পালি, রিল্যাক্সেশনের জন্য পালি। এখন আমরা প্রোডাকশন এবং রিপ্রোডাকশনের টেম্পারেচার বেড়ে যায়। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এল নিনো, লা নিনো নামে কিছু ওয়ার্ড আছে। এল নিনোটা বলতেছে এটা শিশু পুত্র, লা নিনো এটা বলতে শিশু কন্যা। এল নিনোর সময় কন্যা, হ্যাঁ, এটার এল নিনো যেটার কারণে এখন তাপ প্রবাহের কথাটা আলোচনায় আসছে এপ্রিল মে মাসে। এই সময় প্রচুর তাপ ব্যবস্থা আছে। এনিমেল যখন স্ট্রেসে থাকে, গরম একটা স্ট্রেস, ঠান্ডা একটা স্ট্রেস, বন্যা একটা স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেসে মানুষ বলেন যে কোনো প্রাণেরই কষ্ট হয় এবং সে ইমিউনিটি লস করে। সাথে সাথে জীবাণুরা এই সুযোগটা নেই, তারা তাকে আক্রমণ করে বসবে। সে ডাক্তার রাজীব চক্রবর্তী তার কাছে, কেমন আছেন দাদা? এগুলো তো আপনার বিষয় তো সত্যই। তো যদি আপনি এগুলোর ব্যাপারে স্যারে যেখানে আলোচনা করছিল আর কি, এরপর থেকে যদি আপনি একটু শুরু করেন। দেখেন, তীব্র তাপ প্রবাহের যে ব্যাপারটা বলা হয়েছে, এটা মানুষ, প্রাণী, গাছপালা, টোটাল পরিবেশের জন্য একটা আলোচিত বিষয় এবং এটার ইফেক্ট সর্বব্যাপী। আমরা প্রাণী সম্পদে আমরা বলি যে এনিমেলকে আপনি কমফোর্ট দিলে সে প্রোডাকশন দিবে, আপনি যদি তাকে আরাম আয়েসে রাখতে না পারেন সে তা উৎপাদন দিবে না। আমরা এনিমেল কেন পালি? এখন এনিমেল শুধু পালার জন্য পালে না, এটা একটা বিজনেস। আমরা এনিমেল প্রোডাকশনের জন্য পালি, রিপ্রোডাকশনের জন্য পালি, রিক্রিয়েশনের জন্য পালি, রিল্যাক্সেশনের জন্য পালি। এখন আমরা প্রোডাকশন এবং রিপ্রোডাকশনের জন্য কোনগুলো পালি? যেগুলো মাংস উৎপাদন করে, দুধ উৎপাদন করে, এগুলোর জন্য। আর রিক্রিয়েশন পারপাস আমরা পোষা বিভিন্ন কুকুর, বিড়াল, পোষা পাখি, এগুলো রিক্রিয়েশন এবং রিল্যাক্সেশন বা আনন্দের জন্য আমরা পালি এবং সবগুলোর ভূমিকাই আমাদের জীবনে আছে। এখন তীব্র তাপ প্রবাহ এটা কেন হয়? দেখা যাবেন যে বিশ্বের যে আমরা গ্লোবটা দেখলে যে সৃষ্টিকর্তার যে সৃষ্টি, এটা একটা সুন্দর একটা জিনিস। উত্তর এবং দক্ষিণ মেরুতে বরফ আছে, এটাকে মনে করেন এসি। আবার বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, পৃথিবীর কোথাও মরুভূমি আছে, কোথাও গভীর রেইন ফরেস্ট আছে, কোথাও আবার জনবসতি বেশি আছে। সবকিছু মিলে একটা ব্যালেন্স পারিপার্শ্বিক এবং পরিবেশের অবস্থায়, এর মধ্যে প্রাণীরা বাস করে, আমরা বাস করি, সবাই মিলে একটা সুন্দর জীববৈচিত্র্য একটা থাকে। এখন আপনার এনিমেলের মধ্যে আমরা যখন এটাকে পালি, যখন এটা টেম্পারেচার বেড়ে যায়, প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এল নিনো, লা নিনো নামে কিছু ওয়ার্ড আছে। এল নিনোটা বলতেছে এটা শিশু পুত্র, লা নিনো এটা বলতে শিশু কন্যা। এল নিনোর সময় কন্যা, হ্যাঁ, এটার এল নিনো যেটার কারণে এখন তাপ প্রবাহের কথাটা আলোচনায় আসছে এপ্রিল মে মাসে। এই সময় প্রচুর তাপ পাক ভারত উপমহাদেশীয় অঞ্চলটাতে সৃষ্টি হয়, ওখানের ইফেক্টটা এখানে পড়ে। এখন তাপ প্রবাহ আমরা বলি যে মৃদু, মাঝারি, তীব্র। আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে তীব্র তাপ প্রবাহ। এখন আমরা কখন এটাকে মৃদু বলি? যখন টেম্পারেচার 36 থেকে 38 ডিগ্রি হয়, যখন মাঝারি 38 থেকে 40 ডিগ্রি হয়, আর যখন 40 থেকে 42 ডিগ্রি তখন তীব্র। কখন তীব্র এটা আপনারা মিটার থেকে বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কখন তীব্র। যখন আপনার অস্বস্তি শুরু হয়, আপনার যখন অস্বস্তি শুরু হবে তখন এনিমেলেরও অস্বস্তি শুরু হয়। এখন আমাদের মধ্যে লোম কম থাকে, আমাদের সুইটিং হয়, তাই আমরা কিছুটা তাপমাত্রা কন্ট্রোল করতে পারি। কিন্তু এনিমেলের গায়ের মধ্যে পশম থাকে, তাদের সুইট গ্ল্যান্ড ওইভাবে হয় না। দেখবেন প্রচুর তাপ পড়লে কুকুর জিহ্বা বের করে ফেলে, তার জিহ্বার মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করে। পোল্ট্রি মুরগি হা করে শ্বাস নিঃশ্বাস নেয়। স্যার একটু আগে বলছেন যে গরু, ছাগল এরা কি করে দ্রুত নিঃশ্বাস নেয়, গড়াগড়ি খায়, কেউ হিট স্ট্রোক করে পড়ে যায়। তাপমাত্রার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি দেখবেন গরু ছাগলের যে তাপ এগুলো 101 ডিগ্রির মতো হয়। আবার পোল্ট্রির তাপমাত্রা আপনি কিন্তু নর্মাল থার্মোমিটার দিয়ে নিতে পারবেন না, এটা শুরুই হয় 160 ডিগ্রি দিয়ে। 107 দিয়ে শুরু হয়, আমাদের থার্মোমিটারে 108 পর্যন্ত আছে মনে হয়, তাই না? এবং ওটা আপনার মুরগি যখন প্রচুর গরম পড়ে দেখবেন ঠাস করে লাফ দিয়ে ওইটা বোমের মতো বাস্ট হয়ে মরে যায়। এবং হিট স্ট্রোক যদি ব্রয়লার মুরগির যে খামার সারে যেটাতে বলছেন, ওইখানে
একটা মুরগি মরার পর আপনি প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার আগে দেখবেন 1000 নাই, সব মরে যাবে। তখন আমরা বলি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল এদেরকে বরফের পানি স্প্রে করেন, চালের মধ্যে আপনার পানি দেন, বস্তা দেন, আলো বাতাসের ব্যবস্থা রাখেন, বস্তা ভিজাইয়া দেন। সোজা কথা হচ্ছে আপনার কমন নলেজে আইকিউতে তাপ কমানোর জন্য যা যা করা দরকার বিজ্ঞানও বলে আপনি তাই করেন। তাপ কমাইতে গেলে যেটা আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং, আপনার এনিমেলকে আমরা বলছি তাকে আপনি কমফোর্ট দিলে সে আপনাকে প্রোডাকশন দিব। এখন এনিমেলের বৈশ্বিকভাবে বা জাগতিক এই অঞ্চলে আমরা যারা এনিমেলের মালিক বা ওনার আছেন, আপনি এর ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার, এবং এর জবাবদিহি তো সৃষ্টিকর্তার কাছে আপনাকে করতে হবে। এই জন্য রাষ্ট্র কিন্তু কিছু আইন তৈরি করছে, এনিমেল ওয়েলফেয়ার আইন, ক্রুয়েলটি টু এনিমেল, আপনি এনিমেলের সাথে নিষ্ঠুরতা করলে আপনার শাস্তি হবে। তারপর হচ্ছে আপনার এনিমেল ওয়েলফেয়ার, আপনি দেখবেন কিছুদিন আগে একটু অনেক আলোচনা হয়েছে ফেসবুক থেকে সব জায়গায়, উত্তরবঙ্গ বা গাইবান্ধা বা রাজশাহী ওইসব অঞ্চল থেকে বাসের বক্সে করে ছাগল ভেড়া এগুলো ঢুকাই নিয়ে আসে, এটা ক্রুয়েলটি টু এনিমেল। আবার এনিমেল ওয়েলফেয়ার লঙ্ঘন। এখানে কি হচ্ছে, এখানে এনিমেলটা ওখানে ভিতর থাকলে তার হিটে অনেকগুলো এনিমেল একসাথে আছে, হিটে স্ট্রোক করে মারা যাবে, তারপর হচ্ছে সাফোকেশন হয়ে মারা যাবে। তাহলে এখানে তার অধিকার লঙ্ঘন হয়েছে, তার পরিবেশ আমরা দিতে পারি নাই। আর তাছাড়া প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা কখনো বলি নাই যে এনিমেলকে আপনি বক্সের মধ্যে, এনিমেলকে আমাদের প্রয়োজনে লজিক্যালি মানবিকভাবে আমরা ব্যবহার করব। কিন্তু যখনই আপনি এনিমেলের প্রতি অমানবিক হবেন, তখন আপনার প্রতি ন্যাচারালি, ধর্মীয়ভাবে, নৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আপনার জন্য শাস্তির ব্যবস্থা আছে। আমরা এখানে এবং এই ক্ষেত্রে মোবাইল ব্যবস্থা আছে। এনিমেল যখন স্ট্রেসে থাকে, গরম একটা স্ট্রেস, ঠান্ডা একটা স্ট্রেস, বন্যা একটা স্ট্রেস, যে কোনো ধরনের স্ট্রেসে মানুষ বলেন যে কোনো প্রাণেরই কষ্ট হয় এবং সে ইমিউনিটি লস করে, সাথে সাথে জীবাণুরা এই সুযোগটা নেই, তারা তাকে আক্রমণ করে বসবে। সে এই সময় আমরা বলি এনিমেল যখন স্ট্রেসে থাকে, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, কিংবা এখন অতিরিক্ত বৃষ্টি, যে কোনো কিছু আমরা বলি অতীতেই ক্ষতি, অতি আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং এই সময় আপনি এনিমেলকে ইয়ে করতে পারবেন না, কৃমির ওষুধ খাওয়াইতে পারবেন না, কোনো ভ্যাকসিনেশনে যাইতে পারবেন না, কারণ ভ্যাকসিনেশন নিজেও একটা স্ট্রেস। ভ্যাকসিনেশন দিলে তখন ভ্যাকসিনেশন ফেলিওর হবে, নাহলে এনিমেলটা ওই রোগে আক্রান্ত হবে। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে সার্বিকভাবে খেয়াল রাখতে হবে। এনিমেল ফার্ম ম্যানেজমেন্ট, এনিমেল ওয়েলফেয়ার, এনিমেলকে বারবারই আমরা বলি আপনি কমফোর্ট দিবেন, সে প্রোডাকশন দিবে। এখন তারে যদি আপনি বেশি শান্তি দেন, তারে আরাম দেন, দুধ দিব বেশি, স্বাস্থ্যবান হইব, মাংস। এই যে উনি একটা ইম্পর্টেন্ট কথা আসছে দুধের গরু, যে 40 লিটার দুধ দেয়, তাইলে তার মধ্যে যখন অতিরিক্ত গরমে স্ট্রেস পড়বে, দুধ দেওয়া কিন্তু একটা তার বডি থেকে পানি চলে যাচ্ছে, তাহলে তাকে পর্যাপ্ত পানি খেতে হবে। আমাদের বন্দর থেকে এক ভাই ফোন করছেন যে এনিমেল যখন আমরা চড়াইয়া নিয়ে আসে, হঠাৎ করে পুকুরের পানি খাই, পানি স্যার বলছেন পানির অপর নাম জীবন, আবার পানি মরণও করতে পারে যদি পানিটা সঠিক না হয়, সঠিক বিশুদ্ধ কেন পানি এখন আমাদের রিজার্ভার কম, ওয়াটার রিজার্ভার কম, অনেক এলাকা মিলে একটা পানির পন্ড বা একটা খাল বিল আছে। কৃষিতে অনেক ধরনের ইনসেকটিসাইড বা এগুলো ব্যবহার করা হয়, কিংবা আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা ডিটারজেন্ট, সাবান থেকে আরম্ভ করে অনেক কিছু ব্যবহার করি। আমাদের যে নালা নর্দমা ধুয়ে যায় এগুলোও পড়ে ওখানে, তাহলে হেভি মেটাল, কেমিক্যাল, পয়জন, সব কিছু এখানে জমা হয়, কিছু সেডিমেন্ট হয়ে যায়, কিছু মিশে থাকে। তখন এনিমেল যাইয়া অতিরিক্ত গরমে সে যখন ওই পানি যদি খায়, তখন সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। এই ক্ষেত্রে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করব। আরো একটা জিনিস আছে, এনিমেল যখন রোদ থেকে আসবে, সাথে সাথে যদি আপনি ওকে পর্যাপ্ত পানি দেন, সে কিন্তু ডক 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 করে খেতে চাইবে, তখন হার্টে চাপ পড়বে, লাঙে চাপ পড়বে, তখন তার একটা অ্যাক্সিডেন্ট করবে। আমরা মানুষের ক্ষেত্রে কই যে সব রোদ থেকে গিয়া ডক ডক করে যদি আমরা পানি খাই দেই বেশি করিয়া, গরম পড়বে। কিছু ন্যাচারাল ডিজাস্টার আছে যেগুলো আমরা আমাদের হাতে না, এটা সৃষ্টিকর্তার হাতে, আল্লাহ তাআলার হাতে। কিন্তু আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে ম্যানেজমেন্টের ক্ষমতা দিয়েছেন, বলেছেন যে আমি এমন কোন সমস্যা দিই নাই যেটা সমাধান নাই, তোমরা খুঁজে দেখো, আছে এরকম। এখন সমাধান কি? সমাধান হচ্ছে আপনার এনিমেলটা গরম বেশি লাগতেছে,
তাহলে আপনি এটা ঠান্ডার ব্যবস্থা করবেন। ঠান্ডার ব্যবস্থা কি? তাকে স্যার বলছে হোস পাইপ দিয়ে মোটরের পানি দিয়ে তাকে গোসল করাই দেন। মোটর না থাকলে টিউবওয়েলের পানি দিয়ে তাকে গোসল করান। তাহলে কি হলো? টেম্পারেচার ডাউন হইলো। এই সময়ে টেম্পারেচার যখন বেড়ে যাবে, দুধের গরু হইলে তার মেস্টাইটিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ওলানটা আক্রান্ত হয়ে যাবে, জীবাণুরা অ্যাক্টিভ হয়ে যাবে, গরু ছটফট করবে। দুধ দিব। তারপর হচ্ছে এই সময়টাতে এপ্রিল, মে, জুন, জুলাই বেবিশিয়া, থ্যালেরিয়া, অ্যানাপ্লাজমা এই ধরনের ব্লাড ঘটিত রোগগুলো বেশি ঘটে, প্যারাসাইটিক রোগগুলো বেশি ঘটে, প্রোটোজোয়াল কেসগুলো বেশি ঘটে। কেন বেশি ঘটে? এই সময় আপনি দেখবেন মাছি মশার উপদ্রব বেশি। মাছি মশার উপদ্রব বেশি কেন? এই সময় ফল টল বেশি পাকবে, কাঁঠাল পাকবে, আম পাকবে, পাখিরা মাছিরা ফলের রস খেতে আসবে, তাদের প্রোডাকশন বাড়বে, তাদের উৎপাদন বাড়বে, তারা আক্রমণ করবে, তারা সংখ্যায় বাড়বে, জীবাণুদের সংখ্যা বাড়বে, তারা আক্রমণের পরিমাণও বাড়বে। এটা পুরোটা একটা ব্যালেন্স। এরা ডিম পাড়তে চাইবে, তাদের বংশবৃদ্ধি করতে চাইবে। তাহলে আমরা ফার্মটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ফার্মে আমাদেরকে ফ্যান দিতে হবে। ফ্যান দিলে, কারণ আমাদের স্যার বলছেন যে আমাদের গরুগুলো কিছু দেশি আছে, কিছু বিদেশি আছে। যে বিদেশি সে যেই দেশে জন্মগ্রহণ করছে ওই দেশ কিন্তু ঠান্ডা। আমরা বুদ্ধি করে তাকে আমাদের দেশে হেবিচুয়েটেড করার চেষ্টা করতেছি। আমাদের দেশ গরম, কিন্তু তার ডিএনএ তে তো ঠান্ডার ডিএনএ রয়ে গেছে 50% বা 75%। তাইলে কি করবে? তার ডিএনএ তে সে ঠান্ডা খুঁজতে থাকবে, কিন্তু সে পাচ্ছে গরম, তখন সে হাঁপাইতে থাকবে, লালা পড়বে, তার প্রোডাকশন কমে যাবে, তার রিপ্রোডাকশন করে যাবে, সে ডিজিজড হবে, সে মারা যাবে, আর ইকোনমিক্যাল লস হবে। লস তো হঠাৎ করে এনিমেল যদি এগুলো করতে থাকে, আপনি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসাবে এনিমেলকে গরমকালে সাধারণত সূর্য উঠার 2 ঘন্টা পর থেকে মানে কনসেন্ট্রেট খাওয়া বন্ধ করে দিবেন। যেসব খাওয়া খেলে তাপ উৎপাদন হয়, দেখবেন আমরা বিরিয়ানি, পোলাও, রিচ খাবার খাইলে আমাদেরও ঘাম ছুটে। কেন? তখন মেটাবলিজম বেড়ে যায়। তাহলে একে পরিবেশের তাপমাত্রা বেশি, আপনি উচ্চ প্রোটিনের খাবার দিলেন, সেটা মেটাবলিজমে আরো তাপমাত্রা উৎপাদন হয়েছে, সে বেকায়দায় পড়ে যাবে। তাহলে আপনি সূর্য ওঠার 2 ঘন্টা মানে 10টা থেকে একদম 3টা-4টা পর্যন্ত, সূর্য একটু ডাউন হওয়া পর্যন্ত খাবার বন্ধ রাখবেন। এই সময় পানি দিবেন, ভিটামিন সি দিবেন, মিনারেল দিবেন, তাকে গোসল করে দিবেন, তাকে ফ্যান দিবেন ফার্মে, যাতে আলো বাতাস চলাচল করতে পারবেন। এই সময়ে আপনি তাকে প্রচুর লিফি গাছ দিতে পারেন। কারণ ঘাসের মধ্যে প্রচুর, স্যারে বলছে 70 থেকে 80% পানি দরকার আমাদের বডিতে, আমাদের কোষের 70% ওয়াটার। তাহলে আপনাকে সাপ্লাই দিতে হবে ওইরকম। তাহলে লিফি ঘাস দিলে তার বডি ঠান্ডা থাকবে, তার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, সে প্রোডাকশন ভালো থাকবে, রিপ্রোডাকশন ভালো থাকবে, খামার লাভবান হবে, খামারের মুখে হাসি থাকবে। আমরা রাজীব চক্রবর্তী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তার থেকে তো হুনার শেষ হইতো, আগেও কইছি তাই তো ফিল্ডও কাম করো, এর লাগি তার হুনার শেষ হইতো না। তা আমরা নাজমুল স্যার, আপনি তো এখন ডাক্তার সাহেব হিসাবে মশা মাছির লাগি কিতা করলে সুবিধা হয়? তো মশা মাছি যাতে খামারে না আসে, প্রথম স্যার নিজেই বলেছেন এখন আধুনিক যুগ, অনেকগুলো খামার আছে তারা চারিদিকে নেটিং করে ফেলে, মশা ঢুকতে পারে না। আর একটা হচ্ছে মশার ব্রিডিংটা হচ্ছে কোথায়? মাছির ব্রিডিংটা করতে হচ্ছে আপনি যখন গোবরটা খোলা জায়গায় ফেলে রাখতেছেন, তখন মাছি ওখানে যাই ডিম পারবে, উৎপাদন ওর গিয়া গোবর থেকে, গোবর ওখানে, অথবা দুধের যে উচ্ছিষ্টাংশ যেটা আছে ওটা ফেলে, খাবারের যে উচ্ছিষ্টাংশ, কারণ কনসেন্ট্রেট খাবার যেটা দিই এটা পৌঁছলে কিন্তু কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন হয়ে গন্ধ বাইর হয়, ওখানে মাছি গিয়ে। সোজা কথা হচ্ছে আপনার আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। মাছিকে দৌড়ানোর জন্য কিছু পাউডার জাতীয় অ্যাক্টোনিল বা অন্যান্য বিভিন্ন পাউডার আছে, মাছি আমার আধুনিক কিছু যন্ত্র আছে যেগুলো মাছি মশাকে ক্যাচ করে, এগুলো ম্যানেজমেন্ট আমরা তীব্র তাপ প্রদাহের যে ব্যাপারে যে স্যার যে কথাটা বললেন, আপনি গ্রামের মধ্যে আমাদের যে আমরা জকিগঞ্জ, তারপর হচ্ছে বিভিন্ন বিয়ানীবাজার, তারপর হচ্ছে আপনার কোম্পানিগঞ্জ, এখানে দেখবেন পালে পালে গরুগুলো চড়ে মাঠের মধ্যে। তাহলে এদেরকে কি করবেন? মাঠের মাঝখানে অনেক সময় শীতল গাছের জায়গা আছে, দুপুরবেলা তারা এখানে রেস্ট নিবে, এখানে তাদেরকে ব্যবস্থা করবেন। আপনি যদি ভেড়া পালেন, ভেড়ার কিন্তু একে তো গরম, তার উলের গরমে তার আরো লাগবে আরো বেশি, এই সময়টাতে তার উলটা আপনার শেভিং করে দিতে হবে, তাইলে তার একটু আরাম পাবে। তারপর হচ্ছে আপনার এই সময়ে যখন আপনি গরুকে, মহিষকে দেখবেন যে ট্রাকে করে ট্রান্সপোর্ট করতেছে, এই ক্ষেত্রে হয় কি আমাদের হাতে আমাদের রেসপিরেটরি সিস্টেমে কিছু জীবাণু আছে, পাস্তুরা, মাল্টোসিডা বা এই ধরনের, এরা আমাদের বডিতে সবসময় থাকে, কিন্তু এরা সুযোগ খুঁজে কখন আপনি দুর্বল হয়েছেন তখনই সে আক্রমণ করে বসে, এটা বলে শিপিং ফিভার, এগুলো গরু ছাগলের হয়। এবং সর্বোপরি আপনার প্রাণী সম্পদ ব্যবস্থাপনার জন্য তীব্র তাপে আপনাকে মনে রাখতে হবে ভিটামিন সি দিতে হবে, তাপ কমাইতে হবে, উপরে পানি দিতে হবে,
চাটা ছাড়ার বস্তা ভিজে এটা ভিজে দিতে হবে, আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, দিনের বেলা খাওয়ার কম দিতে হবে, কনসেন্ট্রেট জাতীয় প্রোটিন জাতীয় খাবার কমাই দিতে হবে, পর্যাপ্ত পানি দিতে হবে, তাদেরকে পর্যাপ্ত গোসল করে দিতে হবে এবং সার্বক্ষণিক তাদেরকে খেয়াল রাখতে হবে তারা কোনো অস্বস্তিতে আছে নাকি, নিলে যে জন্য অস্বস্তিটাকে আপনাকে দূর করে দিতে হবে। এবং আমরা